সো এটা কেন রিকোয়ার্ড আমরা অলরেডি দেখছি যে ডিসিশন মেকিং, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, কোয়ালিটি কন্ট্রোল, রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, যে একটা ম্যানেজার যখন ডিসিশন নেয়, ঠিক আছে আমার আজকে ফ্যাক্টরিতে এই সমস্যাগুলো হয়েছে বা আমার গাড়ি অনেকগুলো ডিফল্ট আছে, সো এখন কী করা যেতে পারে আমার প্রফিট মার্জিন বাড়ানোর জন্য, এটা সে স্ট্যাটিস্টিক্যাল অপারেশন করে করবে। দেন স্টক মার্কেটে আমাদের যেটা করতে হয় যে স্টকগুলোর ভ্যালু আমরা চেক করি, ক্যালকুলেট করি, দেন ফাইনালি আমরা হচ্ছে এটা ট্রেন্ড বের করি যে ভবিষ্যতে স্টকটা কেমন পারফর্ম করবে। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি কীভাবে এনশিওর করা যায় সেটা। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমি যখন দুটো প্রজেক্ট হাতে নিচ্ছি তখন দেখা যেতে পারে একটা প্রজেক্ট রিস্কি হতে পারে আর একটা প্রজেক্ট রিস্কি নাও হতে পারে। ওইটা ফাইন্যান্সের একটা চ্যাপ্টার আছে রিস্ক অ্যান্ড রিটার্ন, ওইখানে এটা আরেকটু ভালো বলে যায়। হ্যাঁ, বা মিক্সচার অফ পোর্টফোলিও, কমার্সে ছিল সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা বেশি কাজ করব, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা হালকা কাজ করব, রিগ্রেশন অ্যানালাইসিস। হ্যাঁ, আচ্ছা দেন এটা তো অলরেডি আমরা দেখছি যে মিন, মিডিয়ান, মড কি, রেঞ্জ, ভেরিয়েন্স আমি আগের ক্লাসে বলে দিচ্ছি আপনাদেরকে। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, হাইপোথিসিস টেস্টিং এগুলোকে আমি ডিসক্রাইব করছি, এখন আমি করতেছি না। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস দেখেন কি কি কাজে লাগে। মার্কেট রিসার্চে লাগে, না যেমন মনে করেন মার্কেট রিসার্চে কীভাবে লাগে। সাপোজ আপনি একটা রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি বিক্রি করবেন, হ্যাঁ, এখন আপনি এটা বিক্রি করতে নিয়ে গেছেন গ্রামে, কিনবে কেন কিনবেন? কম্পিটিশন যারা ছিল আমরা দেখতে পাবো প্রথমে ওই মার্কেট রিসার্চ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের কম্পিটিটর কারা মার্কেটে এটা দেখবো না। আচ্ছা ওটা পরে তাহলে এখানের মধ্যে আমরা ই করতে পারি যে একটা সুইটেবল মার্কেট রিসার্চের ক্ষেত্রে প্রথম 4P সিলেক্ট করতে হয়, কম্পিটিটর পরে আসে। হ্যাঁ, প্লেস, প্রাইস, প্রমোশন আর প্রোডাক্ট, এই চারটা। ঠিক আছে, সো আপনি ফার্স্টে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, করার পর আপনি প্রাইস জানেন, দেন প্লেসে আসবেন, দেন প্রমোশন। হ্যাঁ, এখন ফ্যাক্টরটা হচ্ছে আমার যেটা মানে এইম ছিল যে আপনি এখন রোলেক্স ঘড়ি যদি কোনো নামে নিয়ে যান কেউ কিনবে না। কেন কিনবে না? কারণ ওখানে মানুষের কম্পিটিটর পড়ো, কারণ মানুষের সেই অ্যাবিলিটি নেই রোলেক্স ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, না ভ্যালুরও মানে ওদের ওইটা কেনার সামর্থ্যটাই নেই। হ্যাঁ জানেন, এটা হইতে পারে। আমরা যদি ব্যবসার ভাষায় বলি, ইকোনমিক্সের ভাষায় বলি, they don't have the purchasing power to buy that Rolex watch. ঠিক আছে, সো মনে করেন এটা একটা এক্সাম্পল দিলাম। তারপরে এই যে আপনি কম্পিটিটরের কথা বলবেন যে আমরা কম্পিটিটরের থেকে কত আগে আছি, কত পিছায় আছি। হ্যাঁ, আমরা বিগত 10 বছরের একটা ডাটা নিয়ে কাজ করব যে আমি যদি এখন একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়ি তাহলে এই প্রোডাক্টটা কেমন পারফর্ম করবে। ঠিক আছে, সো এই জিনিসটা এই যেমন কনজিউমার প্রেফারেন্স এন্ড বিহেভিয়ার। কনজিউমার বিহেভিয়ার মানে কি জানেন? কনজিউমার কেমনে বিহেভ করে এটা নাকি আমি একটা ভাইভাতে এরকম কোয়েশ্চেন পাইছি, মানে আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ কনজিউমার বিহেভিয়ার, আমাকে বলে স্যার কনজিউমার যেভাবে বিহেভ করে এটা পছন্দ করে অপছন্দ করে। হ্যাঁ হতে পারে, বাট তার চেয়েও বড় কথা হচ্ছে রিয়াকশন অফ দ্য কনজিউমার। এই যে মনে করেন যে আপনি যে প্রোডাক্টটা দিবেন, কনজিউমার আসলে এটাকে নিবে কি, যে আমরা বলি না যে মার্কেটে খাবে কিনা একটা কথা আছে। সো ব্যাপারটা হচ্ছে এই কনজিউমার বিহেভিয়ারটা হচ্ছে যে একটা কাস্টমারের রিয়াকশন আপনার প্রোডাক্টটা ভালো কিনা, আপনি আফটার সেল সাপোর্ট দিচ্ছেন কিনা, এই জিনিসগুলো। সো আমরা মার্কেট রিসার্চ করে কোনো একটা পার্টিকুলার মার্কেটে বের করি যে এই এলাকার যে মানুষগুলো আসলে কি পছন্দ করে। তো এই জিনিসটা কিন্তু আমরা বের করি। যেমন আপনাদের একটা মজার স্টোরি বলছি, এটা কি লাইসেন্স হবে? এটা আমার স্যার আমাকে বলছিলেন, there is a brand called
কারো নাম নিচ্ছি না, ঠিক আছে? ওকে, আসো ফর দিস নট টেকিং অ্যাকচুয়াল নেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা লাস্টে বলবো, পরে বলছি, আগে পড়ার আবার এটা মনে করাই না। হ্যাঁ, মার্কেটে কেমনে আমরা ডমিনেট করছিল এটা গল্পটা বলবো। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ঠিক আছে? ইভালুয়েটিং ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ অ্যান্ড হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল হেলথ। সো এখানে আমরা যেটা করি যে দেখবেন যে আপনি যদি ফাইন্যান্সকেও কি রেশিও অ্যানালাইসিস করছেন, কমার্স আপনি স্টেটমেন্ট অ্যানালাইসিস করছেন, ওখানে দেখবেন যে আপনি যখন স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন তখন অনেকগুলো বছরের ডাটা নিয়ে কম্পেয়ার করেন। হ্যাঁ, দেখা হয় যে আসলে যে আমরা যে ইনভেস্টমেন্টগুলো করছিলাম সেগুলোকে আমাকে ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো এইটা কিন্তু আলটিমেটলি সেই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, আমার অ্যাকাউন্টস পেয়েবল 2 বছর কম ছিল, এখন বেড়ে গেছে। দেন হচ্ছে অ্যাসেট আমার আগে কম ছিল, এখন বাড়ছে। সো আমি এটা অ্যানালাইসিস করে বের করি। এখানেও স্ট্যাটিস্টিক্স যখনই দেখবেন যে অনেক ডেটা আছে, অনেক নাম্বার আছে, আমরা যখনই কোনো একটা অপারেশন চালাই ওটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি, ঠিক আছে? কোয়ালিটি কন্ট্রোল নিয়ে অলরেডি বলছি যে প্রোডাক্ট কীভাবে ইমপ্রুভ করা যায়। সেটা দেখা যেতে পারে যে যে কাঁচামাল র ম্যাটেরিয়াল আপনি আনছেন, হ্যাঁ, সাবান বানানোর জন্য, সেটা ভালো না, এর জন্য মার্কেটে কেউ আপনার সাবান কিনতেছে না, ঠিক আছে? বা যে গাড়িটা আপনি তৈরি করছেন, গাড়ির লোহা ভালো, স্টিল নট গুড, সো এটা কেউ কিনতেছে না। সো এই যে কিনতেছে না, কেন কিনতেছে না, বা এই যে র ম্যাটেরিয়ালের জন্য যে আপনার প্রোডাক্টের ডিফেক্ট হচ্ছে, এটা আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে বের করবেন এবং এটার মাধ্যমে আপনি কোয়ালিটি কন্ট্রোল করতেছেন। হ্যাঁ, আমার এই জায়গায় সমস্যা, আমার স্টিল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দেন অপারেশনস ম্যানেজমেন্ট। অপারেশনস ম্যানেজমেন্টটা হচ্ছে যে একটা যে কোনো প্রোডাকশন বা ম্যানুফ্যাকচার, মনে করেন একটা সার্ভিস বা প্রোডাক্ট যাই করেন না কেন, সেটা স্টার্ট টু এন্ড জিনিসটা ভালোভাবে হচ্ছে, সেটা হচ্ছে অপারেশন ম্যানেজার লুক আফটার করে। ওটাকে আমরা অপারেশন ম্যানেজমেন্ট বলি। অপারেশন মানে কিন্তু এইটা না যে আপনি ওটিতে ঢুকলেন, ডাক্তার ওটিতে ঢুকে অপারেশন করতেছেন, নট লাইক দ্যাট। অপারেশন মিনস when you operate something, it's a process. অপারেট থেকে অপারেশন আসছে। আপনি যখন একটা ম্যানুফ্যাকচার করতেছেন, কোনো ধরনের গাড়ি বানাচ্ছেন, সো গাড়ির শুরুতে আপনি র ম্যাটেরিয়ালস কালেক্ট করতেছেন, দেন হচ্ছে অ্যাসেম্বল করতেছেন, তারপরে মনে করেন যে আরো ম্যানেজারদেরকে বা ইঞ্জিনিয়ারসদেরকে ডিপ্লয় করতেছেন। এই যে টোটাল যে অপারেশনটা আপনি চালাচ্ছেন, এটাকে আমরা অপারেশন ম্যানেজমেন্ট বলি। হ্যাঁ, সেই যে অপটিমাইজিং সাপ্লাই চেইন সম্পর্কে জানেন আপনারা? ইয়ের মধ্যে একটা জিনিস সাইকেল হতে থাকে, মানে ফুড সাপ্লাই যে আমাদের হয়, যেটা আমরা সকালবেলা খাই, সেম সার্কেল বাড়ানো হতে থাকে, এটাকে সাপ্লাই চেইন ওকে। কিন্তু আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন, ইটস লার্নিং ফর ইউ অল, ট্রাই টু কিপ ইট ভেরি প্রিসাইজ, ভেরি প্রিসাইজ। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করো হোয়াট ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমি বলবো প্রোডাক্টস লাইফ সাইকেল, products life cycle starting from the manufacture, starting from the production till consumption. অর্থাৎ আমি যেটা বললাম এটা একটু ইংলিশে বললাম, যদি বাংলায় বলি যে কোনো একটা প্রোডাক্টের লাইফ সাইকেল যেটা প্রোডাকশন থেকে শুরু হয়ে কনজিউমারের কনজিউম করা পর্যন্ত মানে চলতে থাকে। কনজিউমার কনজিউম করার পরে প্রোডাক্ট শেষ হয়ে যাবে, এটাকে আমরা বলে সাপ্লাই চেইন। সেইখানে নেওয়ার জন্য আপনার অনেকগুলো স্টেপ আছে না? আপনার ফ্যাক্টরি থেকে বের হবে, ডিলার্স নেবে, ডিস্ট্রিবিউট করবে, এভাবে তো জিনিসটা আগে সেটাকে বলবে সাপ্লাই চেইন বা সাপ্লাই চেইন। হ্যাঁ, আরও জানবেন অবশ্যই। সাপ্লাই চেইন এখন খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট। আপনারা যদি এফএমসিজি থেকে কাজ করেন, এফএমসিজি বুঝেন? এফএমসিজি কিনেন সবাই। এফএমসিজি মানে ইয়ে মনে করেন যে আপনারা যে বেভারেজ খান না, দিস ইজ দ্য এফএমসিজি।
গুডস, এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, ফাস্ট মুভিং মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বেভারেজ থাকে বেশি দিন বা এটা তো আপনি অনেক দিন প্রিজার্ভ করতে পারবেন, 6 মাস প্রিজার্ভ করতে পারবেন, যে ফ্রিজে রেখে 6 মাস রাখবেন থাকবেন নষ্ট হয়ে যাবে। সো এই এফএমসিজি গুডস মানে যদি কেউ চাকরি করতে চান কখনো ইউনিলিভার, দেন টু সাম এক্সটেন্ট বিএপি, হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেকিট বেনকিজার, নেসলে, নাম শুনছেন না? রেকিট বেনকিজার, হ্যাঁ, রেকিট বেনকিজার তো চিনেন না? সার্চ দিবেন, ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট অফ রেকিট বেনকিজার, যা হারপিক চিনেন, হারপিক প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, সো আপনারা যদি এই জায়গাগুলোতে চাকরি করতে চান তখন সাপ্লাই চেইন আপনার বা অপারেশন ম্যানেজমেন্ট জানাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। লাস্টে হিউম্যান রিসোর্স কোন এমপ্লয়ি কেমন পারফর্ম করতেছে, ভালো করতেছে কিনা, লয়াল আছে কিনা, এগুলো দিয়ে বের করা হবে। স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ফর্ম টর্ম দিবেন, দিয়ে বলবেন যে আপনি কি খুশি আছেন আমাদের অর্গানাইজেশনে, সে একটা টিক মারবে বা সে আরেকটা টিক মারবে না, এভাবে করে দেন ফর্মগুলো কালেক্ট করে দেন একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয়, ওরা বের করা হয় যে ওই পার্টিকুলার এমপ্লয়িটা এখন ফিট আছে, ঠিক আছে। সেই হিসাবে অনেকে মনে করেন কাউকে যদি পারফরমেন্স অ্যাপ্রাইজাল দেওয়া হয় বা বোনাস দেওয়া হয় বা প্রমোশন দেওয়া হয় তখনও স্ট্যাটিস্টিক্স কাটে। সো স্ট্যাটিস্টিক্স আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্তে জড়িত আছে, কিন্তু আমরা এটাকে হয়তো বা বুঝি না, দেখি না, হ্যাঁ, সেগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস। আচ্ছা, এখানে আমি আরেকটা আপনাদেরকে দিছি, এটা হচ্ছে মানে আমার তৈরি করা না, এটা কোথা থেকে নেওয়া, একজন আমি সোর্স ইউজ করছি। আপনারা যখন কোথা থেকে কিছু নেবেন ট্রাই টু ইউজ দ্য সোর্স, হ্যাঁ, এটা খুব মানে ইম্পর্টেন্ট। সেইখানে এটা একটু আপনাদেরকে দিছি যাতে পরীক্ষার জন্য আপনারা যখন প্রিপারেশন নেবেন আপনাদের সাইড থেকেই কাজ হয়ে যায়, আলাদা কোথাও যাওয়া না লাগে। এই জায়গাটায় আপনাদের খুব একটা মানে এটা জাস্ট নাম জেনারেল, এগুলো অনেক, যেমন আমি টাইম সিরিজ অ্যানালাইসিস শিখছি মাস্টার্সে, ঠিক আছে। সো মানে অ্যাপ্লিকেশন জানতাম জিনিসটা কি, বাট এটাকে সফটওয়্যার দিয়ে যে অ্যাপ্লাই করা হয় এটা শিখছি মাস্টার্স এমবিএ। সো আর কোরিলেশন রিগ্রেশন হয়তো আপনারা ব্যাচেলারে শিখবেন, এখানে অনেক কিছু আছে, কিছুই আপনারা শিখবেন না ব্যাচেলার, বাট এটা আমি দিয়ে রাখছি যে কোনটার জন্য কোন টেকনিক আমরা ইউজ করি সেটা, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনারা যখন পরীক্ষা দিবেন তখন এই রিসোর্সটা ইউজ করবেন, ঠিক আছে। মানে এটা আপনাদের স্লাইড থেকে যেতে হয়ে যায়, তাই আমি দেন নেক্সট হচ্ছে বেসিক ভোক্যাব অফ স্ট্যাটিস্টিক্স। ভোক্যাব মানে শব্দভান্ডার, আরেকটা আছে লেক্সিকোগ্রাফিও বলা হয়। ভোকাবুলারি হচ্ছে যে শব্দ ভান্ডার না, শব্দই বলা যায়, স্পেসিফিক যে শব্দগুলো তার সাথে রিলেটেড কোনো একটা কিছু শব্দ, হ্যাঁ, সেটাকে যেমন মনে করেন সাপ্লাই চেইনের ভোকাবুলারি দিতে পারে ফ্লাইট, ট্রান্সপোর্ট, লিড টাইম, সাপ্লাই চেইন, হ্যাঁ। ফ্লাইট মানে হচ্ছে যে ট্রান্সপোর্টেশন হচ্ছে এটাকে ফ্লাইট বলা হয়, সাপ্লাই চেইন হচ্ছে আপনি যে একটা জিনিসকে ডেলিভার করতেছেন। তারপরে মনে করেন যে লিড টাইম হচ্ছে আপনি কত তাড়াতাড়ি ইনভেন্টরি ক্লিয়ার করতেছেন, বা নেক্সট আপনি ইনভেন্টরি কখন আসবে। ইনভেন্টরি হচ্ছে ইনভেন্টরি বুঝেন, হ্যাঁ, ইনভেন্টরি। আচ্ছা, আরেকটা মজার মাথায় আসলে এক্সাম্পল, সেটা হচ্ছে আপনারা কি অ্যাপেক্স বাটায় তো শপিং করেন, শপিং করতে পছন্দ করেন কি? হ্যাঁ, মেয়েদের হাত বেশি উঠবে, ছেলেরা কেউ শপিং এ যান না? 50% এর উপরে 6টা জুতা কিনে নিয়ে আসছি। কেমন ডিসকাউন্ট? এটাই আমার পয়েন্ট। আপনারা কোথা থেকে শপিং করেন? Which places? হ্যাঁ, কোন ব্র্যান্ড, ক্লদিং ব্র্যান্ডস? স্পেসিফিক না, একটা নাম বলো। সুলতান না, সুলতান তো ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আচ্ছা, মনে করেন আমরা ধরি আরং, আরঙে কি ডিসকাউন্ট দেয়?
আচ্ছা 50% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট সেল এই কথাটা অনেক সময় দেখেন না কেন দেয় বলুন হ্যাঁ বিক্রিটা বাড়ানোর জন্য স্টক শেষ করার জন্য স্টক ক্লিয়ার কারণ এই যে সেলটা দিয়ে ওরা স্টকটাকে ক্লিয়ার করে দেয় কারণ ওদের একটা লিড টাইম আছে বুঝছেন ওরা কি করে মনে করেন 180 দিন ধরে রাখছে 180 দিনের জন্য আমার এই প্রোডাক্টগুলো আমার স্টকে থাকে ঠিক আছে যে 180 দিন শেষ হয়ে যায় তখন তাড়াতাড়ি করে প্রোডাক্টগুলো নামায় আমার বলে যে 50% ডিসকাউন্টে ছেড়ে দেবো তাড়াতাড়ি ক্লিয়ার করো আমার নতুন প্রোডাক্ট আসছে এখন নতুন প্রোডাক্ট তো আপনি বলতে পারেন যে স্যার তাহলে অন্য কোথাও রাখবে কিন্তু অন্য কোথাও রাখার মতো জায়গা নেই ক্যাপাসিটিটা নাই রাখতে পারে রাখলে ওদের আরেকটা নতুন জায়গায় ভাড়া করা লাগবে যেটার কস্ট বা অপরচুনিটি কস্ট বুঝেন অপরচুনিটি কস্ট হচ্ছে মনে করেন এই আপনি আজকে বাসায় না যেয়ে ক্লাস করতেছেন এটা একটা অপরচুনিটি কস্ট ঠিক আছে সো অপরচুনিটি কস্ট আমরা ক্যালকুলেট করি যে কোনটা আমার জন্য বেটার বাসায় ঘুমানোটা বেটার ছিল না ক্লাসটা করা আমার তো মনে হয় ঘুমানোটা বেটার ছিল ক্লাস করা বেটার আচ্ছা সো এরকম ওদের যে অপরচুনিটি কস্টটা হবে বুঝছেন ভাড়া নিলে কোনো একটা জায়গা যদি রেন্ট তখন দেখা যাবে যে ওইটা অনেক বেশি সেল করাটা যা পাইতো বা যা কস্ট ওদের যা লস হইতো তার চেয়ে বেশি লস হতো এর জন্য ওরা করে কি কম লস বা ওদের লস হয় না তেমন একটা মার্জিনাল লেভেলে থাকে বা কিছুটা লস থাকে ওরা সেলে ছেড়ে দেয় সো সেল কখনো ওইটাই না যে বিক্রি বাড়ানো বুঝছেন সেল মানে হচ্ছে ইনভেন্টরি ক্লিয়ার করার জন্য বিজনেসের ভাষায় এটাকে বলে ইনভেন্টরি মানে মনে করেন লাইব্রেরিতে কি থাকে বই থাকে তেমন যে কোনো বিজনেস অর্গানাইজেশনের ইনভেন্টরিতে তাদের প্রোডাক্টগুলো থাকে সারিবদ্ধ সুন্দর করে সাজানো যদি কেউ কখনো ফ্যাক্টরি ভিজিট করেন তাদের কেউ করছেন কোনো ও করছিলাম দেখছেন একটা রুম আছে সব প্রোডাক্টগুলো সব কিছু সব সব করে ভিজিট করলে বুঝতে পারবেন যাই হোক সো সেল দেওয়া এই কারণে বুঝছেন আচ্ছা সো এখানে আমাদের কি কি আছে যে ডেটা ভেরিয়েবল পপুলেশন স্যাম্পল প্যারামিটার আর স্ট্যাটিস্টিক এই জিনিসগুলো হ্যাঁ তো ডেটা কি আমরা জানি হোয়াট ইজ ডেটা তো বলতে পারবেন ডেটা মানে ডেটার নাম তো শুনুন information collected for হ্যাঁ information collected এটা for তো আপনি এখান থেকে বুঝবেন এটা বুঝাই বলুন data স্যার কোন সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র জ্ঞান মেইন ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে হয় চলো দেখছো আমি কখন বলে যাই পিছলায় না পেঁচায় আচ্ছা দেখেন ফার্স্ট অফ অল প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ইনফরমেশন ঠিক আছে এটাকে আমরা বাংলায় বলি কি তথ্য সব পৃথিবীতে অনেক ইনফরমেশন আছে মনে করেন আপনি বের করবেন যে বাংলাদেশের মাথা পিছু আয় কত হ্যাঁ এখন মাথা পিছু আয় বের করতে গেলে তো মানুষের বয়স আপনার দরকার হ্যাঁ দরকার কিন্তু নাই সেটা আপনার দরকার মানুষের ইনকাম বয়স দরকার আছে বয়স হচ্ছে যে রেঞ্জে আমরা তখন দেখবো যে এই বয়স থেকে এতজন এত টাকা ইনকাম করতেছে বাট আমি যদি পুরো পার ক্যাপিটাল ইনকামে ফোকাস করি বা মাথা পিছু আয় সেক্ষেত্রে কিন্তু আমার বয়সটা দরকার কিন্তু আপনি যখন ইনফরমেশন সর্টিং করবেন তখন দেখবেন বয়সটা আছে সাথেই বয়স আছে প্রত্যেকের ইনকামের সাথে এক্সকিউজ আপনারা একজন আর একজন চেঞ্জ হন নিচে চলুন আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করছি হ্যাঁ ডোন্ট প্রবলেম এটা আমি পছন্দ করি কথা বলতে বাইরে গিয়ে কথা ঠিক আছে ওকে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস আই নেভার ওয়ান্ট টু ডিসরেসপেক্ট সো একটু আমাকে রেসপেক্টটা দেন কথা বলেন কোনো সমস্যা নেই বাইরে যাই আই উইল নেভার মাইন্ড আমাকে বলা হবে চলে যাবে আমি তো ফার্স্ট ক্লাসে মনে হয় বলছি না যে ইউ নিড নট টু টেক ইনফরমেশন নিয়েন কারণ এখানে অনেকেই আছে হয়তো বা অ্যাটলিস্ট 5% কেউ যদি একটু মনোযোগ দিয়ে শিখেন দ্যাট ইজ মাই সাকসেস আমি জানি সবাই শিখবে না বাট 5% যদি শিখেন
দ্যাট ইজ মাই সাকসেস। চেষ্টা করি আপনাদের জন্য, কারণ এই স্লাইডটা আমি অনেক সময় দিয়ে বানিয়েছি, যেটা দেখতেছেন এটা কোথাও পাবেন, ভেরি অরিজিনাল বানাইছি। হ্যাঁ, সো আই এম টেকিং এফোর্ট ফর ইউ, সো আপনারা ওই জিনিসটা একটু রিটার্ন করুন। সো ইনফরমেশন দেখেন যে আপনি এইজটা কনসিডার করবেন, ঠিক আছে? আপনি কি নেবেন? শুধু মানুষের ইনকাম লেভেলটা নেবেন, ঠিক আছে? ওকে, এই যে আপনি যে অনেক ইনফরমেশন থেকে ইনকাম লেভেলটা নেবেন, এইটা হচ্ছে ডেটা, ঠিক আছে? অর্থাৎ অনেক বড় তথ্য ভান্ডার থেকে ক্ষুদ্র কিছু তথ্য আমি নিচ্ছি ফর দ্য অ্যানালাইসিস, ওটাকে সুন্দর করে অ্যানালাইজ করতেছি, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে ডেটা। দেন ইউ প্রিপেয়ার ইট ফর দ্য অ্যানালাইসিস, ঠিক আছে? ভেরিয়েবল কি আমরা জানি? আগের দিন বলছিলাম না, ভেরিয়েবল এনিওয়ান পার্টিসিপেট করো, চেষ্টা করো। স্যার এমন কিছু যেটা বিভিন্ন ধরনের ভ্যালু নিতে পারে। ভেরি গুড, পার্টিসিপেট করো, ট্রাই টু পার্টিসিপেট। আপনি যদি না পারেন আপনি কেউ কিছু করবেন না, আসছেন সেটা। হ্যাঁ, আমি অনেক কিছু করতাম, আমিও তো আপনাদের মতো ছিলাম না, ওয়াজ ইন ফার্স্ট ইয়ার অ্যাজ ওয়েল। সো আপনি যদি সব জায়গায় সমস্যার হন তাহলে তো আপনার ইউনিভার্সিটিতে আসা দরকার, ঠিক না? সো পার্টিসিপেট করুন, চেষ্টা করুন, ভুল হোক এখানে কেউ কাউকে কখনো কোনো জাজ করবে, ফ্রেন্ডসদেরকে একজন আরেকজনকে কোঅপারেট করুন, ইউল হ্যাভ এ গুড লাইফ, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল হচ্ছে কি? বাংলায় আমরা এটাকে বলি চলক, ঠিক আছে? চলক মানে চলতেছে। সো আমরা যখন অ্যালজেব্রা করছি আমরা এক্স ওয়াই জেড দেখছি না, এই এক্স ওয়াই জেড যে কোনো একটা ভ্যালু নিতে পারে না, পারে? সেগুলোকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েবল, মানে ভেরি গুড, ঠিক আছে? সো এক্স ওয়াই জেড কে আমরা বলি ভেরিয়েবল, দে ক্যান টেক এনি ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল বুঝছি আমরা তাহলে। এই যে আমরা বলি না যে let x equals to this, শুরু করি আমরা ম্যাথস। প্রথমে মনে করেন যে আপনি অঙ্ক করতে গেলে প্রথমে আপনার মনটা খারাপ হয়, কারণ আপনি এরকম ভাবে let x equals to 3, তারপর অঙ্ক শুরু করি, ঠিক না? সেইটা যে ধরলে না, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? পপুলেশন কি? পপুলেশন কিন্তু শুধু মানুষ না, মনে করেন পপুলেশন অফ টেবিল হইতে পারে, পপুলেশন অফ চেয়ার হইতে পারে। অর্থাৎ পপুলেশনটা স্ট্যাটিস্টিক্সের ভাষায় হচ্ছে সম্মিলিত অনেক কিছু একসাথে, সেম জিনিসের মনে করেন যে সেম ম্যাটেরিয়ালস অনেকগুলো একসাথে, আমরা ওটাকে পপুলেশন, ঠিক আছে? মনে করেন যে যে কোনো একটা যেমন এই যে স্বপ্নের কথা বলি, স্বপ্নতে এই যে যতগুলো প্রোডাক্ট আছে না সবগুলোকে আমরা বলবো পপুলেশন। এই পপুলেশন থেকে আমি যখন বলবো যে আমার এখানে কয়টা জুস প্যাক আছে, তখন এটা হয়ে যাবে স্যাম্পল, ঠিক আছে? সো স্ট্যাটিস্টিক্সের ভাষায় যখন আমরা একসাথে অনেক কিছু বলবো, যেমন মনে করেন আপনাদের যদি এখানে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্টস, হ্যাঁ, সো মনে করেন সবাইকে দিলাম যে সেকশন 15 ব্যাচ সি, মানে ব্যাচ সরি ওটাই বলছি বিবিএ 15 সেকশন সি, সবাইকে একসাথে দিলাম, সেটা হচ্ছে একটা পপুলেশন। দেন আমি যদি বলি এখানে ফুটবল প্লেয়ার আছে 3 জন, ক্রিকেট প্লেয়ার আছে 4 জন, বা আমি বের করতে চাইলাম যে কে কে পেইন্ট করে, পেইন্টার, ওই পেইন্টারটা হবে একটা স্যাম্পল, ঠিক আছে? সো আমরা যখন একটা টোটাল জিনিসকে নিব এটাকে আমরা বলি পপুলেশন, আর যখন তার থেকে ছোট কিছু বের করবো এটাকে আমরা বলি স্যাম্পল, ঠিক আছে? পরে স্যাম্পল চলে আসছে সাবসেট অফ দ্য পপুলেশন, ঠিক আছে? প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে যে লিমিটেশন, কার মধ্যে কত, হ্যাঁ? মানে যেমন মনে করেন যে বাংলাদেশে এখন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 4 লাখ, ঠিক আছে? সো আপনি যদি অ্যানুয়ালি 4 লাখ টাকা ইনকাম করেন তাহলে আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে, নাহলে ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে একটা ট্যাক্সের প্যারামিটার, যে হ্যাঁ এর নিচে থাকলে আমার ট্যাক্স দিতে হবে না, উপরে গেলে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আর এই যে মনে করেন যে স্ট্যাটিস্টিক্সের ভাষায় আমরা যদি বলি, হ্যাঁ, সো এই যে এই লেভেলটা যে আমরা বের করলাম, এই লেভেলটা তো পপুলেশনের একটা অংশই কন্ট্রিবিউট করবে, ঠিক না? সবাই কি 4 লাখ টাকা ইনকাম করে না?
সো এর জন্য এই যে নাম্বার দিয়ে যে আমরা একটা লিমিট করে দিলাম এটাকে আমরা বলবো প্যারামিটার, ঠিক আছে। এন্ড ফাইনালি হচ্ছে স্ট্যাটিস্টিকটা কি, যে নিউমেরিক্যাল সামারি অফ দ্য স্যাম্পল। এটা হচ্ছে মনে করেন যে এখন মনে করেন যে এই যে যে আমরা যে ট্যাক্সেবল ইনকাম করলাম, হ্যাঁ, এর মধ্যে থেকে অনেকে ট্যাক্স দিবে না। কেন দিবে না? কারণ অনেকে সঞ্চয়পত্র কিনবে, সঞ্চয়পত্র চিনবে, হ্যাঁ, অনেকে ঋণ খেলাপি করবে, এটা দাম অনেকে হারায় যাবে, ঠিক আছে। এই যে মনে করেন যে হারায় যাওয়াটা কতজন দিল না ট্যাক্স, তারপরে ঋণ খেলাপি কয়জন, ট্যাক্স ডিফল্টার্স, তারপরে মনে করেন জিরো রিটার্ন কারা কারা দিচ্ছে। যেমন মনে করেন আমি সঞ্চয়পত্র করে জিরো রিটার্ন রিপোর্ট করতে পারি, বা আমি মনে করেন যে কোনো একটা কোম্পানিতে জয়েন করলাম, প্রত্যেক মাসে 60,000 টাকা করে পাই, কিন্তু কোম্পানি আমাকে টাকাটা হ্যান্ড ক্যাশ দেয়, এটার কোনো রেকর্ড নেই কোনো ব্যাংকে। আমাকে গভর্নমেন্টকে একসাথে ধরে দেয়, এই তোমার ইনকাম কত দিই, তো কত হচ্ছে, আমি কিন্তু ট্যাক্স ফাটিয়ে দিতে পারবো। সো এই যে মনে করেন যে জিরো রিটার্ন যা আমরা দিচ্ছি, জিরো রিটার্ন মানে হচ্ছে আপনি সরকারকে বলবেন যে কি বলে, মাননীয় সরকার আমি তো আপনার সঞ্চয়পত্র কিনছি, একটা ইনভেস্ট করছি, আমার কি ট্যাক্স দেওয়া উচিত? সরকার বলবেন না, আপনি তো আমাকে 1 লাখ টাকা দিচ্ছেন, তাই আমার ট্যাক্স মাফ। দেন কি করতে হয়, আপনি এনবিআর এর কাছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কাছে একটা অ্যাপ্লিকেশন দিবেন যে আমার কোনো ট্যাক্স নাই, আমাকে জিরো রিটার্ন সার্টিফিকেট ব্যাক, ঠিক আছে, তখন আপনাকে জিরো রিটার্ন ব্যাক। ট্যাক্সের সাথে কেউ কি কোনো কাজ করছে? ট্যাক্স তো মনে করতেছে, তার কথা না। কারণ টিম সার্টিফিকেট আছে, টিম, আচ্ছা টিম করেন না, যখন চাকরি করবেন তখন করবেন, কারণ আপনি টিম যখন দিয়ে করবেন ওই সময় থেকে আপনি ট্যাক্স রাখবেন। আপনি যদি কোনো কিছু নাও কামান, তাও আপনাকে জিরো রিটার্ন রিপোর্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু এটা অ্যামাউন্টের প্রতি 5 বছরের ট্যাক্স শুরু হয় না, এটা কত অ্যামাউন্ট দিতে হবে? বললাম তো 4 লাখ। 4 লাখ। এটা কি বছরে? বছর মাসে 4 লাখ দিবে, মাসে 4 লাখ বুঝতো, তাহলে কেউই ট্যাক্স দেবে না। 4 লাখ টাকা মাসে সবাই ইনকাম করে, খুব কম মানুষ করে। অনেক আপনার মনে করেন চাকরির বয়স 20-25 বছর হবে, তখন পেতে পারে, তাও নাও পেতে পারে, সেটা চ্যানেল ইনকাম। ওকে, সো স্ট্যাটিস্টিক হচ্ছে এই পার্টিকুলার এই যে ইনকাম লেভেল আমরা যে দেখলাম যে কারা কারা ট্যাক্সের আওতায় করতেছে, এবং ভাগ করে নিয়ে আসলাম যে কার কার জিরো রিটার্ন, কে কে ঋণ খেলাপি, এই যে ভাগগুলো করলাম, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক, ঠিক আছে। তাহলে দেখছেন দিস আর কাইন্ড অফ ইন্টাররিলেটেড। আমি যদি রিলেশন করি তাহলে ডাটার সাথে ভেরিয়েবলের রিলেশন, কারণ এই ডেটা থেকে ভ্যালুগুলো ভেরিয়েবল নিয়ে আমি সেট করব, ঠিক আছে। দেন পপুলেশন হচ্ছে একটা বড় এন্টায়ার গ্রুপ, তার সাবসেট হচ্ছে স্যাম্পল, আর প্যারামিটার হচ্ছে পপুলেশনের ইয়াটাকে নির্দেশ করে, মানে লিমিটটাকে নির্দেশ করে, আর এই লিমিটটা থেকে স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্যাম্পলের লিমিটটাকে নির্দেশ করে, ঠিক আছে। সো দিস আর ভেরি কানেক্টেড, ঠিক না? ডাটার সাথে ভেরিয়েবল, পপুলেশনের সাথে স্যাম্পল, প্যারামিটারের সাথে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এইভাবে মনে হয় তাহলে খুবই ভালো। আচ্ছা, টাইপস অফ ভেরিয়েবল হচ্ছে কটা বলছে? টাইপস অফ আপনাকে বোর হচ্ছে, হ্যাঁ, বোরেরও বোর। টাইপস অফ ভেরিয়েবল হচ্ছে কি, যে একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ঠিক আছে। কোয়ালিটেটিভ মানে কোয়ালিটেটিভ, হ্যাঁ, ম্যানেজমেন্টে পড়ছিলাম নাকি মার্কেটিংয়ে পড়ছিলাম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা অনেক জায়গায় পড়বে, প্রচুর জায়গায়, সব জায়গায় পড়বে। যখন ফাইনাল ইয়ারে যাবেন তখন সব জায়গায় দেখবেন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটি মানে কি, আমার হচ্ছে বেসিক্যালি ভ্যালু, বা জাস্ট মনে করেন যে একটা কোয়ান্টিফাইড রিপ্রেজেন্টেশন, মানে কোয়ালিটির ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে নর্মাল ডাটা দিয়ে এটাকে এক্সপ্রেস করি, যে এতজন ফিমেল, এতজন মেল, কথা বলেন, এতজন মেল, এতজন ফিমেল, হ্যাঁ। তারপরে মনে করেন যে এডুকেশন লেভেল কার কি আছে সেটা, ঠিক আছে। যে একটা পার্টিকুলার হচ্ছে আপনার মনে করেন তার পপুলেশন সেটে আমি বের করবো যে কয়জন অনার্স পাস, কয়জন মাস্টার্স পাস, কয়জন এইচএসসি, এসএসসি, এই জিনিসগুলো হচ্ছে কোয়ালিটেটিভে আসে, ক্যাটাগরি করতেছি জাস্ট, ঠিক আছে। মানে কোনো র্যাঙ্কিং করতেছি, র্যাঙ্কিং করতেছি, বাট হ্যাঁ র্যাঙ্কিং করতেছি, বাট দেখা যাচ্ছে যে আমি কার চেয়ে কে বেটার ওইটা আমি দেখতেছি না,
তখন হচ্ছে আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করি বা ক্যাটাগরিক্যাল, মানে ক্যাটাগরি অনুযায়ী। মনে করেন যে টয়োটা একটা ক্যাটাগরি করলাম, মার্সিডিজ একটা ক্যাটাগরি করলাম, তারপরে হচ্ছে ল্যাম্বরগিনি একটা ক্যাটাগরি করলাম, করার পরে দেন আমি এখানে এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিস্ট্রিবিউশন করলাম, ঠিক আছে। আর কোয়ান্টিটেটিভটা কি? ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডাটা। হ্যাঁ, যেমন ইনকাম অনেকে অনেক ভ্যারি করে, ঠিক না? কার চেয়ে কার ইনকাম বেশি কম সেটা বের করতেছে, কার চেয়ে কার এইজ কম সেটা বের করতেছে, ঠিক আছে। সেইখানে ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডাটা আছে। হ্যাঁ, সো ডিসক্রিট ডাটাটা কি, যে ভ্যালু যেটা প্রপার নিতে পারবো, মানে 3, 4, 5 সেটা আমরা বলবো ডিসক্রিট। আর কন্টিনিউয়াস ডাটাটা হচ্ছে এমন ডাটা যেটা ভাঙা ভ্যালু নিতে পারবো, 3.45, 46, 4.1, সেগুলোকে আমরা কন্টিনিউয়াস ডাটা বলবো। হ্যাঁ, সেটাই হচ্ছে ডিফারেন্স ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডাটার মধ্যে। এটা এখন আপনাদের এত ডিটেলসে জানার দরকার নাই ডিসক্রিট আর কন্টিনিউয়াসটা, আমরা মোটামুটি নমিনাল অর্ডিনাল ডাটাগুলো নিয়েই জানবো। আচ্ছা, এখানে দেখেন পপুলেশন অ্যান্ড স্যাম্পলের মধ্যে আছে, আজকে এতটুকু করে আমরা ছেড়ে দিব না। আরো আছে, মানে আরেকটু বড় আছে, মানে আরেকটা ক্লাস লাগে। Levels of আচ্ছা, আমরা হচ্ছে আজকে আরেকটা জাস্ট এই জিনিসটা অলরেডি আমি বলে দিয়েছি, এই জিনিসটা কভার দিব, দেন আমরা আজকের মতো ক্লাস শেষ করব, ঠিক আছে? ওকে, হ্যাপি? আচ্ছা দেখেন, এখানে আমি সুন্দর করে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছি। I guess you can understand from it, right? So population হচ্ছে অনেকগুলো মানুষ, তার মধ্যে থেকে এই যে 3টা মানুষ নিয়ে বেশি, ঠিক আছে? Complete set of items that interest the researcher. পুরো সেটটা যেটা আমাকে মানে আমার দরকার ফর দ্য অ্যানালাইসিস, সেটা হচ্ছে পপুলেশন। তার ঠিক 3-4টা মানুষ নিলাম, এটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে? ক্লিয়ার? এটা আমি লিখে দিয়েছি। আমি চেষ্টা করছি স্লাইডটাকে একটু এনরিচ করা যাতে আপনাদের স্লাইডেই কাজ করবে, ঠিক আছে? এই চ্যাপ্টার ওকে। টাইপস অফ ভ্যারিয়েবল আমরা করছি। সেট আর সাবসেট বুঝেন? সেটের ম্যাথ করছেন সবাই? সাবসেট বুঝেন না? একটা সেট যেমন এই আপনাদেরকে বেসিক সেটের ম্যাথ করে সাবসেট আর সাবপয়েন্ট। আচ্ছা, মনে করেন ইউনিভার্সাল সেট করছেন তো, সার্বিক সেট। সেকেন্ড ব্র্যাকেটটা খারাপ দেখতে হয়েছে, 1 2 3 4 5 6, এটার একটা সাবসেট বলুন তো কেউ? 1 1 2 3 3 4 5 6 সবগুলো একটা একটা করে হ্যাঁ, প্রত্যেকটা একবার একবার করে হবে। একবার একবার হইতে পারে, একটা বলুন, দুইটা বলুন, একটা বলুন। এটা ফাঁকা সেট। হ্যাঁ, ফাঁকা সেট তো ফাঁকা সেট কেমন হবে? এবার তো ঠিক না? আচ্ছা, মনে করুন 1 2 3 একটা, 3 4 4 5 একটা, এরকম অনেক সাবসেট আপনি বের করতে পারবেন। 170 সাবসেট হবে? না কেন হবে না? 7 9 সেটা বের করবো। পপুলেশনে যতটুকু থাকবে, এখন মনে করেন পপুলেশন অফ বাংলাদেশ নিয়ে কাজ করতে যাই যদি বলেন যে আফ্রিকার ও মনে করেন কঙ্গোর কালামাই মাথায় আসতেছে, কালামাই এলাকার এই লোকগুলো আছে, ম্যাপ করবো, হ্যাঁ, তাহলে কি পপুলেশনের কি বাংলা কি সাবসেট হবে? হবে না। কাজ করতেছেন বাংলাদেশের মানুষ, আর যদি রিসার্চ চালানো হচ্ছে তাদের উপর, তাহলে কিন্তু আপনার অ্যানালাইসিস বা সাবসেটটা হবে, স্যাম্পল সিলেকশন কি হবে? স্যাম্পল সিলেকশনের একটা মেথড আছে যেটাকে আমরা বলি স্যাম্পলিং। স্যাম্পলিং এর অনেক ধরন আছে, স্নোবল স্যাম্পলিং আছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আছে, যখন স্ট্যাটিস্টিক্স আর অ্যাডভান্স করবেন তখন। তাহলে আমরা পপুলেশন ভার্সেস স্যাম্পলটা বুঝছি। দেখেন এই যে রিপ্রেজেন্টেটিং পপুলেশন, হ্যাঁ, অনেকগুলো মানুষ আছে, অনেক টাইপের, এখান থেকে সুন্দর করে আমি এই দুটা সেগমেন্টের মানুষ নিলাম।
মনে করেন এরা ফুটবল প্লেয়ার, এরা ক্রিকেট প্লেয়ার, এরা বাস্কেটবল, আর এরা হকি, বেসবল। তো মনে করেন আমি নিলাম হচ্ছে ফুটবল প্লেয়ার আর হকি প্লেয়ার কয়জন এমন গ্রুপ, ঠিক আছে? সো ইট ইউজ টু রিপ্রেজেন্ট দ্য পপুলেশন ইন আ স্টাডি, ঠিক আছে? স্যাম্পলটা কি করে যে একটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। যেমন আপনি যখন চাল কিনেন তখন কি করেন? হ্যাঁ স্যাম্পল না কি করেন বলুন, বুঝে বলেন না মামা চাল হলো, চেক করে চালটা কিভাবে চেক? হাতে নিয়ে একটু হাত দিয়ে নিয়ে চেক করেন, ওটা কি? চেক করি ওটাই স্যাম্পল। হাত দিয়ে যে চেক করতেছেন আপনি, কিন্তু ওই যে চেক করে বলেন মামা 5 কেজি দেন 2 কেজি দেন বলতেছেন না, হ্যাঁ বলতেছেন। সো দেখেন ওই ছোট যে আপনি যে কয়টা 10-20টা না দানা, আরো বেশি 30টা দানা, 30টা দানা যে এই যে হালকা একটু দেখলেন, ওইটাকে আপনার এন্টার বস্তাটাকে রিপ্রেজেন্ট করতেছে না, ওইটার উপর বেসিস করে কিন্তু আপনি চাল নিচ্ছেন। সো দ্যাট ইজ দ্য থিং, যে স্যাম্পল হচ্ছে পুরো এন্টায়ার পপুলেশনকে রিপ্রেজেন্ট, ঠিক আছে? একটা কুইক চেক যদি আমরা করি, if the school has 200 students, which of the statements can be true? Population কি 200 এখানে? Yes. হ্যাঁ 200। কয়জন yes? কয়জন yes? If the school has 200 students, এর নিচে কোনগুলো true? স্যার Total student 200 হ্যাঁ? এমসি হবে। আচ্ছা ঠিক আছে, পপুলেশন ইজ 200 এর পক্ষে তো কম, আমরা ভাবছিলাম পুরো ক্লাস আপটু। আচ্ছা 200 স্টুডেন্টই যদি থাকে তাহলে পপুলেশন 200 না? আমি ওইভাবে চিন্তা করবো না যে বাংলাদেশে 22 কোটি মানুষ, ওইভাবে আপনি এখানে একটা প্রবলেম দিবেন তখন চিন্তা করবেন এটাই আমার পপুলেশন, ঠিক আছে? আচ্ছা স্যাম্পল ক্যান ইনক্লুড 220 স্টুডেন্টস ফ্রম দ্য স্কুল, দেখে স্যাম্পল কে কে এটা পক্ষে বিপক্ষে? বিপক্ষে কে? আবার অনেক কম মানুষ। প্রশ্ন আচ্ছা প্রশ্ন 220 জন স্টুডেন্ট স্যাম্পল, এভাবে মনে হয়, হ্যাঁ এভাবে যে 220টা স্টুডেন্ট, এই 200 স্টুডেন্ট থেকে 220টা স্টুডেন্ট হচ্ছে একটা আমি স্যাম্পল দিচ্ছি, এটা কি নেওয়া সম্ভব না? এখন আর পর্যন্ত না করতে গেলে আচ্ছা না জয়যুক্ত করছে, ঠিক আছে ভেরি গুড, এবার কারেক্ট। এতক্ষণ পরে বুঝছি পপুলেশন থেকে স্যাম্পল কখনো বেশি হইতে পারে না, ঠিক আছে? asking a sample will be faster than asking a population, মানে স্যাম্পল কে আস্ক করা পপুলেশন হচ্ছে ইজিয়ার, এটা কি সত্যি না মিথ্যা? সত্যি সত্যি, ভেরি গুড ভেরি গুড। সো এটা সবসময় মনে রাখবেন যে স্যাম্পল জিনিসটা তো কম নিয়ে কাজ করতেছে। আমরা যখন ওই দেখা যায় যে আমি যখন কর্পোরেটে ছিলাম, আমার কম কাজ দিলে আমার ভালো লাগছে, বেশি কাজ দিলে দেখা যায় তো বেড়ে বেড়ে মাথা হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এটাই হচ্ছে কুইক চেক। আচ্ছা লাস্ট একটা জিনিস দেখে, কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখান থেকে একটা ছবি তুলে আনছি, একটা ফিডব্যাক ফর্ম, আপনাদের আরো ভালো মতন দেখানো। দেখেন এটা এই রেস্টুরেন্ট কেউ চিনেন? থাই রেস্টুরেন্ট, অবসান আমরা খুব গিয়ে বাট ভালো একটা রেস্টুরেন্ট, ওদের আইসক্রিমটা আমি সেদিন ট্রাই করছিলাম, ইটস আ ভেরি ডিফারেন্ট ওয়ান, ইউ ক্যান ট্রাই। আচ্ছা দেখেন আপনি যখন একটা স্ট্যাটিস্টিক্যাল অপারেশনে যাবেন, হ্যাঁ যেমন এই যে রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট আমাকে কি করছে, এরকম একটা ফিডব্যাক ফর্ম দিচ্ছে। ফিডব্যাক ফর্ম কি ওরা সাজিয়ে রাখবে? লাস্ট ক্লাসে বলছিলাম ঠিক না? লাস্ট ক্লাসের পরে এটার কথা আপনাদেরকে বলতেছিলাম, আমি একটা রেস্টুরেন্টে গেছি, আমাকে এটা আমি ছবি তুলে নিয়ে এসেছি, ঠিক আছে? সো দেখেন এই যে 1 2 3 4 5 আছে না, এই যখন আপনি 1 2 3 4 এরকম আপনার মতো 100-200 মানুষ টিক দিবে, তখন ওরা করবে কি ফর্মুলা নিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল অপারেশন চালাবে, ফ্যাক্টর অ্যানালাইসিস করে তাকে বলে, ওরা দেন বের করবে যে 5 কয়টা, 4 কয়টা, 3 কয়টা, 2 কয়টা, 1 কয়টা, ওইভাবে করে দেন তারা ফাইনালি হচ্ছে একটা সামারিতে আসবে যে হ্যাঁ ঠিক আছে আমার রেস্টুরেন্ট ভালো খাবার দিচ্ছে, আমার রেস্টুরেন্ট ইজ পারফর্মিং ওয়েল। এই যে আপনি যে ফিডব্যাকটা দিচ্ছেন না, এই ফিডব্যাকের উপরে কিন্তু তার একটা অপারেশন করে। আমার এখন ওয়েটার বলতেছে যে স্যার এটা আমাদের হেড স্যাররা দেখে বা আমাদের ম্যানেজাররা দেখে, একটু এটা ফিল আপ করে দিই, হ্যাঁ
আমি তো আবার ভাবলাম আপনাদেরকে দেয়। সো ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক ফর্ম দেখবেন লাইফে, আপনাদের ওই যে অনেকে গুগল ফর্ম পাঠায় না বিভিন্ন কোশ্চেন করে, প্রত্যেকটা কাজই করা হয় ইনিশিয়ালি স্ট্যাটিস্টিক্যাল অপারেশন, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইনিশিয়াল। আচ্ছা যাই হোক, এটা লাস্টে দেখা একদম ইউজ লাইক শেষ, এটা